যে ডিবেট আমি আপনি প্রতিটা ভারতীয় এই মুহূর্তে যার উত্তর খুঁজছে কিংবা একটা সেটা ক্ল্যারিফিকেশন খুঁজছে। 15 অগস্ট 1947, 15 অগস্ট 1947, এই দিনটা যদি আপনি একটি ক্লাস 1-এর অর্থাৎ একেবারে যে স্কুলের প্রথম ক্লাসে ঢুকেছে সেই বাচ্চাকেও জিজ্ঞেস করেন যে কি হয়েছিল, সে আপনাকে সরাসরি বলবে ভারত স্বাধীন হয়েছিল। এটা আমাদের স্বাধীনতা দিবস 15 অগস্ট 1947। 22শে জানুয়ারি নয়, কোনো দিনই ছিল না। 22শে জানুয়ারি 2024 সালে অযোধ্যায় একটি রাম মন্দির স্থাপন করা হয়েছে। অত্যন্ত গর্বের দিন, কিন্তু সেটা ভারতের স্বাধীনতা দিবস নয়। অ্যাটলিস্ট এখনো পর্যন্ত কোনো হিস্ট্রি কিংবা কোনো ইতিহাসের বইতে সেটা লেখা নেই। সোমবার দিন ইন্দোরে গিয়ে মোহন ভাগবত বলে বসলেন যে প্রকৃত স্বাধীনতা ভারতবর্ষের রাম মন্দির যেদিন স্থাপিত হয়েছিল সেদিনই। কেন? এবার দেখুন, কংগ্রেসের একটা যুক্তি আছে। কংগ্রেস বলেছে যে দীর্ঘ সময় ধরে 1947-এর 15ই অগস্টকে স্বাধীনতা দিবস হিসেবে আরএসএস মানতে চায়নি, এবং স্বাধীনতার বহুদিন পরেও আরএসএস এর সদর দপ্তরে কিন্তু ভারতের জাতীয় পতাকা ওড়েনি। মোহন ভাগবত যখন 2025 সালের জানুয়ারি মাসে দাঁড়িয়ে ঠিক 22শে জানুয়ারি আসার কয়েকদিন আগে এমন একটা কমেন্ট করেন, তখন রাজনীতির ঝড় তো উঠবেই। ঠিক কি হলো, কারা কারা এর বিরোধিতা করলেন আপনি জানলে অবাক হবেন যে একটি কট্টর হিন্দুত্ববাদী দল শিবসেনা, তারা পর্যন্ত এর বিরোধিতা করেছেন, বলেছেন এই প্রচার ঠিক নয়। রাজনীতির কতটা তাপ উত্তাপ এই মন্তব্যে বাড়ল দেখুন। রাম মন্দির নির্মাণের বর্ষপূর্তিকে কেন্দ্র করে সংঘ প্রধান মোহন ভাগবতের মন্তব্যে বিতর্ক। সোমবার ইন্দোরে একটি অনুষ্ঠানে ভাগবত বলেন, অযোধ্যার রাম মন্দিরে মূর্তি প্রতিষ্ঠার দিনে ভারত সত্যিকারের স্বাধীনতা পেয়েছে। प्रतिष्ठा द्वादशी, पौष शुक्ल द्वादशी का नया नामकरण हुआ। पहले कहते थे वैकुंठ एकादशी, वैकुंठ द्वादशी, अब उसको प्रतिष्ठा द्वादशी कहना है, क्योंकि अनेक शतकों से परचक्र झेलने वाले भारत के सच्चे स्वतंत्रता की प्रतिष्ठा उस दिन हो गई। स्वतंत्रता थी, प्रतिष्ठित नहीं थी, क्योंकि भारत स्वतंत्र हुआ 15 अगस्त को, तो राजनीतिक स्वतंत्रता हमको मिल गई। हमारा भाग्य निर्धारण करना हमारे हाथ में आ गया। हमने एक संविधान भी बनाया, एक विशिष्ट दृष्टि जो भारत के अपने स्व से निकलती है, उसमें से वो संविधान दिग्दर्शित हुआ, लेकिन उसके जो भाव है उसके अनुसार चला नहीं। এরপরেই বিতর্কের ঝড় রাজনৈতিক মহলে। আরএসএস প্রধানের বিরুদ্ধে স্বাধীনতা সংগ্রামকে অস্বীকার করার অভিযোগে সরব কংগ্রেস। ভারতবাসীকে অপমান করেছেন ভাগবত তো রাহুল গান্ধীর। The chief of the RSS said that India never achieved independence in 1947. He said that true independence in India was achieved when the Ram Mandir was built. He says that the constitution was not the symbol of our freedom. In fact, what he has said yesterday is treason, because it is stating that the constitution is invalid. It is stating that everything, the fight against the British was invalid, and he has the audacity to say this publicly. In any other country he would be arrested and tried. To say that India did not get independence in 1947 is an insult to every single Indian person. And it's about time we stop listening to this nonsense that these people think they can just keep parroting out and shouting and screaming. आजादी मिलने के बाद भी अभी उसको वो स्वीकार नहीं कर रहे, तो इसका मतलब ये है क्योंकि उनको कोई दर्द नहीं, कभी लड़े नहीं, कभी जेल में नहीं गए, कि उनका जो स्टेटमेंट है उसको मैं कंडम करता हूं, और ऐसी स्टेटमेंट अगर वो देते गए तो हिंदुस्तान में फिरना बड़ा मुश्किल उनको हो जाएगा। কংগ্রেসের অভিযোগ, আরএসএস 1947 সালের স্বাধীনতাকে মানেনি। দীর্ঘ সময় ধরে স্বাধীনতা দিবসে নিজেদের সদর দফতরে আরএসএস এর নেতারা ভারতের পতাকা তোলেননি। ভাগবতের এমন মন্তব্যে অবাক হওয়ার কিছু নেই। শুধু কংগ্রেস নয়, ভাগবতের এই মন্তব্যের নিন্দা করেছে শিবসেনা উদ্ধব গোষ্ঠীও। সঞ্জয় রাউত বলেছেন,
মোহন ভাগবত রামকে নিয়ে রাজনীতি করছেন, উনি যা বলেছেন তা ঠিক নয়। দীর্ঘদিন ধরে আরএসএস ও তৃণমূলের ভালো সম্পর্কের কথা শোনা গেছে আড়ালে আবডালে। 2003 সালের 15 সেপ্টেম্বর আরএসএস এর নাগপুরের একটি সভায় আমন্ত্রিত হিসেবে উপস্থিত ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সভায় মমতাকে বাংলার দুর্গা বলে সম্বোধন করে আরএসএস। ইদানিং অনেকবার মমতার গলায় আরএসএস নিয়ে কখনো নরম কখনো গরম সুর শোনা গেছে। সেই তৃণমূলও ভাগবতের মন্তব্যের নিন্দা করেছে, মনে করিয়ে দিয়েছে 2024 লোকসভায় হারের কথা। সাম্প্রদায়িকতা আর এই বিভাজনের এবং বৈষম্য বা বিচ্ছিন্নতাবাদের রাজনীতির জবাব অযোধ্যার মানুষই দিয়ে দিয়েছে। আমাদের আর আলাদা করে কিচ্ছু বলার দরকার নেই। যদিও ভাগবতের মন্তব্যের ব্যাখ্যা দিতে এগিয়ে এসেছে আরএসএস নেতৃত্ব। সংগঠনের দাবি, ভাগবত রাম মন্দির নির্মাণ ও রামলালার মূর্তি প্রতিষ্ঠার মাধ্যমে ভারতের অতীত গৌরব পুনরুত্থানের কথা বুঝিয়েছেন। বিতর্কের সূত্রপাত সোমবার, তবে তার 48 ঘন্টা পরেও রাজনীতি তপ্ত, আজ আরো বাড়ছে। ব্যুরো রিপোর্ট, এনকেটিভি বাংলা। অদ্ভুতভাবে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে কোন রকম মন্তব্য কিংবা বক্তব্য এই প্রসঙ্গে আমরা পাইনি। কেন? বোঝাই যাচ্ছে একটা আন্ডারলাইন্ড সেটিং রয়েছে, সেটা হয়তো নড়ে যেতে পারে। তো আমার প্রশ্ন হচ্ছে, যে দল 2014 থেকে অ্যান্টি ন্যাশনাল বলে সবার গায়ে একটা অ্যান্টি ন্যাশনাল তকমা, কে কতটা দেশপ্রেমী, কার কতটা দেশভক্তি, তার লেবেল ছাঁটানোর চেষ্টা করেছে, সেই দল এমন একটি কমেন্টের পরিপ্রেক্ষিতে কিছু বলবে না? 15ই আগস্ট 1947 আমাদের স্বাধীনতা দিবস, 22শে জানুয়ারি নয়। 22শে জানুয়ারি একটি অত্যন্ত মহান দিন। হয়তো আমাদের ভারতবর্ষের পুরনো গৌরব ফিরে এসেছে সেদিন, সবটাই মানলাম, কিন্তু স্বাধীনতার সঙ্গে তার কি সম্পর্ক? আমি শুরুই করব নীলাদ্রি বাবুকে দিয়ে। নীলাদ্রি বাবু রাজনৈতিক বিশ্লেষক এবং আরএসএস সিম্পাথাইজারও বটে, ঠিক তো নীলাদ্রি বাবু? দেখুন, আমি বহু ক্ষেত্রে আরএসএস এর সাথে একমত, বহু ক্ষেত্রে একমত নই। এই ক্ষেত্রে কি বলবেন? এই ক্ষেত্রে আমি মোহন ভাগবতের মন্তব্যের সাথে সম্পূর্ণভাবে একমত। ইলমাস একমত, এবং আমি কারণটা ব্যাখ্যা করতে দিন আমাকে, প্লিজ বলতে দেবেন। আমার কোথাও মনে হয় একটা গণতান্ত্রিক দেশে মত প্রকাশের স্বাধীনতা সবার আছে, সমালোচনার অধিকার সবার আছে। মোহন ভাগবত তার মত প্রকাশ করেছেন, আমিও আমার মত প্রকাশ করছি। আমার কোথাও মনে হয় স্বাধীনতার অনেকগুলো পর্যায় আছে। 1947 সালের 15ই আগস্ট জওহরলাল নেহরুর নেতৃত্বে আমরা রাজনৈতিক স্বাধীনতা পেয়েছিলাম। 1950 সালের 26শে জানুয়ারি যখন সংবিধান চালু হলো, সবার সমানাধিকার প্রতিষ্ঠিত হলো, আমরা সামাজিক স্বাধীনতা পেয়েছি। 1991 সালে ডক্টর মনমোহন সিং এর নেতৃত্বে যখন ইকোনমিক লিবারালাইজেশনের পথে আমরা হাঁটলাম, তখন দেশের মানুষ অর্থনৈতিক স্বাধীনতা পেতে শুরু করলো। আর 2024-এর 22শে জানুয়ারি যখন ভারতের প্রাণ পুরুষ রামলালার মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা হলো, যে রাম রাজ্যের স্বপ্ন স্বয়ং মহাত্মা গান্ধী দেখতেন, তখন আধ্যাত্মিক স্বাধীনতা ভারতের মানুষ পেল। রাম শুধু হিন্দুদের দেবতা নয়, রাম আদর্শ রাজা। ঠিক এই কারণে নেতাজি সুভাষচন্দ্র বসুও বলেছিলেন, রামায়ণে যা আছে তার সমস্তই পবিত্র, আমরা অবিশ্বাসী বলে তা উপলব্ধি করতে পারি না। ঠিক এই কারণে স্বয়ং মহাত্মা গান্ধী, এরা তো খুব সাম্প্রদায়িক মানুষ ছিলেন না, ইনি রাম রাজ্যের স্বপ্ন দেখেছিলেন। আর স্বাধীনতার কথা যদি বলি, 1947 সালের 15ই আগস্ট কমিউনিস্টরা বলেছিল এই আজাদি ঝুটা হ্যায়, তাদের মনে হয়েছিল এই আজাদি ঠিক নয়। স্বয়ং 15ই আগস্ট যে স্বাধীনতা দিবস নয়, এই মতের সাথে দ্বিমত পোষণ করেছিল কমিউনিস্টরাও তখন। এটাই গণতন্ত্র। আমার মনে হয় গণতন্ত্রের পরিবেশে কেউ যদি মত প্রকাশ করে আর কেউ যদি তাকে গ্রেফতার করার দাবি তোলে, সেই মানুষটার মধ্যে একটা সৌরতান্ত্রিক প্রবণতা হয়, তিনি ভারতের রাজনীতির অযোগ্য, তার স্থান হওয়া উচিত চীন বা উত্তর কোরিয়ায়। বেশ, কংগ্রেসের মুখপাত্র অশোক ভট্টাচার্য। আসবো ভাস্কর। দেখুন, প্রথম কথাটা হচ্ছে আরএসএস দেশ বিরোধী, আজ থেকে নয়। পূর্বসূরি জনসংঘ তারাও দেশ বিরোধী। শ্যামাপ্রসাদ মুখার্জি স্বয়ং ভারত ছাড়ো আন্দোলনের বিরোধিতা করেছিলেন, জন হার্ভার্ডকে চিঠি লিখেছিলেন ব্রিটিশের দালালি করে, এটা আমরা সবাই জানি, এটা নতুন কোনো কথা নয়। ঘটনাটা অন্য জায়গায়, ঘটনাটা একটুখানি আমাকে বলতে দিতে হবে। নীলাদ্রিরাও বললেন, আমি শুনলাম। গান্ধী হত্যার পরে সর্দার বল্লভভাই প্যাটেলের সিদ্ধান্তে যখন আরএসএস কে নিষিদ্ধ করা হলো, তারপরে আরএসএস মুচলেকা দিল যে আমরা শুধু সামাজিক কাজ করবো, অন্য কিছু করবো টরবো না, নিষেধাজ্ঞা তোলা হলো। কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ যে স্বাধীনতার 42 বছর পরেও তাদের সদর দপ্তর নাগপুরে ভারতের জাতীয় পতাকা উত্তোলিত হয়নি। এটা আমার কথা নয়, আপনার কথা নয়, এটা সবাই জানে। 2 নম্বর কথাটা যেটা খুব আর একটা তাৎপর্যপূর্ণ কথা, যেটা এখানে বলা না বললে সত্যের অপলাপ করা হবে, সেটা হচ্ছে
এটা আজকের কথা নয়, আরএসএস এর একেবারে সূচনা লগ্নে, মানে ভারত স্বাধীন হচ্ছে সেই সময় তাদের বক্তব্য যে ভারতের সংবিধানে ভারতীয় ঐতিহ্যের প্রতিফলন ঘটেনি, এটাকে ভারতীয় সংবিধান হিসাবে তারা মানেন না। এটা তো আরএসএস করেছিল। কিন্তু বাজপেয়ী সরকারের আমলে কি হলো? এল.কে. আদবানির নেতৃত্বে সংবিধান পুনর্লিখন কমিটি গঠিত হলো, গোবিন্দাচার্যের মতন মানুষরা ছিলেন। বেশিদূর এগোতে পারলেন না তারা, বেশিদূর এগোতে পারলেন না। এই যে সংবিধানটাকে বদলে দেওয়া, এখানে নীলাদ্রিদা বলছিলেন রামের কথা, হ্যাঁ গান্ধীজি রামের কথা বলেছেন। রাম আমাদের সকলের জায়গা, অন্য কিছু না। রাম মানে অন্য জিনিস, হরি কথা মানে অন্য জিনিস। হরি কথা বিবিধ, হরি কথা অনন্ত। এই বিবিধের মাঝে যে মিহল মহান, সেটাই হচ্ছে হরি কথা। আমাদের পার্লামেন্টে ঢুকতে গেলে ইলমাজ একটা কথা লেখা আছে, মানে পুরনো পার্লামেন্টে ছিল, বৈষ্ণব জনতা তেনে কহিয়ে जो पीर पराया जाने रे, বৈষ্ণব জনতা তেনে কহিয়ে जो पीर पराया जाने रे, মানে পুরনো সংসদ ভবনে লেখা ছিল। এটা হচ্ছে হরি কথার, হরি অনন্ত কথার কথা। এই বহুত্ববাদটাকেই রামরাজ্যের সাথে তুলনা করেছিলেন মহাত্মা গান্ধী, যেটা মোহন ভাগবতদের ওয়েভলেন্থের বাইরে। কিন্তু আমার কথা এটা নয়, এদের আসল এজেন্ডাটাই অন্য। এরা ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে, আপনি দেখাতে পারেন, এখানে নীলাদ্রিদা বসে আছেন, অনেক কথা বললেন, একজন আরএসএস কিংবা জনসংঘের নেতার নাম বলুন। ডক্টর হেগড়েওয়াল। প্লিজ ঠিক আছে, সহিষ্ণু হন। একজন আরএসএস কিংবা জনসংঘের নেতার নাম বলুন। একজনের নাম বলেছি, যাই হোক। আমি আপনাদের, ঠিক আছে, কি অদ্ভুত বলুন, বললে আপত্তি করছি। যিনি শহীদ হয়েছেন বলুন, যিনি ভাস্কর ভাই যিনি শহীদ হয়েছেন, মানে নেহেরু শহীদ আমি নন, এর কি ধরনের কথা? দেখছেন আপনার কালচারটা সবাই দেখছে, আপনি তো আপনার মাঝে কিছু বলেননি। প্রশ্ন আচ্ছা বেশ, আপনারা দুজনে খাওয়াবো, আমি আসবো, আপনাকেও সময় দেবো এরপরে। ভাস্কর দা, এই আরএসএস এর সঙ্গে তো আপনাদের অত্যন্ত ওতপ্রোত, প্লিজ মেনটেন দ্য ডেকোরাম। অশোক দা, আবার বলছি, মেনটেন দ্য ডেকোরাম। আপনার আরএসএস এর সঙ্গে তো আপনাদের ওতপ্রোত সম্পর্ক। দেখুন, আরে বাংলার দুর্গা হয়ে গেল মমতা বন্দ্যোপাধ্যায়, নাগপুরে বাংলার দুর্গা হয়ে গেল নাগপুরে, মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার দুর্গা হয়ে গেলেন। মমতা বন্দ্যোপাধ্যায় নরমে গরমে একাধিকবার আরএসএস কথা বলেন, আজকে কন্ডেম করুন। কোথায় মমতা বন্দ্যোপাধ্যায় কন্ডেম করছেন না কেন? বলতে দিন, আরএসএস এর এই সভাতে একসময় প্রণব মুখার্জিও গেছেন, অনেকেই গেছেন, তাতে তারা তাদের দলের হয়ে যান না, তাদের হয়ে যান না। আপনি আমাকে কি নামে অভিহিত করবেন সেটা আপনার, তবে আমি আরে শেষ করতে দিন প্লিজ, একটু রেস্ট্রিক্ট ইয়োরসেলফ। আমরা যখন বলছি, দেখুন, ভারতবর্ষের প্রথম সন্ত্রাসবাদীর নাম লিপিবদ্ধ করা আছে স্বাধীন ভারতে, তার নাম নাথুরাম গডসে। তিনি আরএসএস ছিলেন। নাথুরাম গডসে 1948 সালে 30শে জানুয়ারি আমাদের জাতির পিতা মহাত্মা গান্ধীকে হত্যা করেন, এবং তার ওয়াই আই কিল্ড গান্ধী যদি আপনি পড়েন, তার যে অসার যুক্তি দিয়ে, সেই যুক্তিতে আবদ্ধ হয়ে আছে বিজেপি, সেই যুক্তিতে আবদ্ধ হয়ে আছে বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠনগুলো যারা আছে। তারা বলবে ভারত কবে স্বাধীন হয়েছে, সেই ইতিহাস তারা বদলানোর চেষ্টা করছে। সাধারণ মানুষ জানে কবে স্বাধীনতা হয়েছে। এখানে একটা কথা খুব গুরুত্বপূর্ণ, রাম মন্দির নির্মাণ যে একটি নির্দিষ্ট ধর্মের একটি কর্মসূচি, সেখানে সারা ভারতবর্ষের স্বাধীন সেদিন হয়ে গেল, তার মানে কি আমরা সবাই পরাধীন ভারতবর্ষে জন্মগ্রহণ করেছি? তাহলে কি আমাদের কনস্টিটিউশনটা যেটা নিয়ে আমরা চলি, সেটা 1950 সালে যে গৃহীত হয়, সেই কনস্টিটিউশনটা ফেক। সুতরাং এটা অবান্তর কথা নয় কি? তাহলে আমাদের কনস্টিটিউশন কবে লেখা হয়েছে? তাহলে আমাদের কি কনস্টিটিউশন পরাধীন ভারতের কনস্টিটিউশন? এখানে আপনারা সবাই আপনাদের ওপেনিং স্টেটমেন্ট দিয়েছেন, আপনারা সবাই আপনাদের ওপেনিং বক্তব্য দিয়েছেন। এবার সেই ওপেনিং বক্তব্য থেকে আমি নীলাদ্রি বাবুর, আপনারা দুজনেই কন্ডেম করেছেন, নীলাদ্রি বাবু এটার সাথে 100% সহমত হয়েছেন, এবং এখানে হতেই পারে না, ওনার ব্যক্তি স্বাধীনতা রয়েছে। এখানে আমার কয়েকটা প্রশ্ন রয়েছে, আমি এত দূর আপনাদের কাউকে ইন্টারাপ্ট করিনি, কিন্তু এবার কয়েকটি প্রশ্ন আছে। আমি প্রথমে নীলাদ্রি দিয়ে শুরু করবো। নীলাদ্রি, আপনি বললেন যে ভারতের আধ্যাত্মিক স্বাধীনতা হয়েছে 2024 সালের 22শে জানুয়ারি, তাই তো? না, আমি মনে করি না, কারণ ভারত পরাধীন ছিল। হ্যাঁ, এক সময় ভারত পরাধীন ছিল মুসলমান ইনভেডারদের হাতে, এক সময় ভারত পরাধীন ছিল ব্রিটিশদের হাতে, কিন্তু ভারতের আধ্যাত্মিক স্বাধীনতা সেই সময় মুসলিম ইতিহাসের বিকৃতি। স্যার, উইথ অল ডিউ রেসপেক্ট, সব সম্রাট আকবর নয়।
যারা ভারতকে একত্রিত করতে এসেছিল। এক সময় কিছু এমন লোকজন এসেছিল, প্লিজ, এক সময় কিছু ইনভেডার্সরা এসেছিল ভারত, যারা ভারতকে সোনার চিড়িয়া ভেবে লুটতে। সেটা হয়েছে, মাহমুদ গাজী ছিল, আমি তাদের কথা বলছি। প্লিজ প্লিজ প্লিজ, ইতিহাসটাকে ইতিহাসের জায়গায় রাখতে দিন। সবাই সবাই মাহমুদ গাজী ভারতকে একত্রিত করতে নরেন্দ্র মোদী লুট করছে, সেটা আলাদা, সেটা আলাদা বক্তব্য। আবার কি বলছে? কিন্তু এখানে কোথাও এটা মোদী লুট করেছে। প্লিজ প্লিজ প্লিজ, দ্বিতীয় বক্তব্য যেটা আমি আপনার কাছে জানতে চাই, প্লিজ মেনটেন দ্য ডেকোরাম। আপনি বললেন মহাত্মা গান্ধী, আপনি বললেন ভুল বলেছেন, একেবারে নয় মহাত্মা গান্ধী, আপনি বললেন মহাত্মা গান্ধী, আপনি বললেন রামরাজ্যে বিশ্বাস করতো। হ্যাঁ নিশ্চয়ই রামরাজ্যে বিশ্বাস করতো, অসুবিধাও মানবেন, আমিও মানবো। রামরাজ্যে বিশ্বাস করে আমরা, কিন্তু আমার বক্তব্য আরএসএস রামরাজ্যে বিশ্বাস করে তো। আরে দাঁড়ান না, আরএসএস রামরাজ্যে বিশ্বাস করে তো নীরজ বাবু? দেখুন, আরএসএস কিসে বিশ্বাস করে তো নিশ্চয়ই রামরাজ্যে বিশ্বাস করে। আমি বিশ্বাস করি, ভারতের অধিকাংশ মানুষ বিশ্বাস করে, নরেন্দ্র মোদী বিশ্বাস করেন, মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্বাস করেন, এবং মোহন ভাগবত বিশ্বাস করেন। কংগ্রেস করে কিনা আমি জানি। মোহন ভাগবত আরএসএস এর প্রধান, তিনি রামরাজ্যে বিশ্বাস করেন। আমার একটাই প্রশ্ন আছে, নাথুরাম গডসে তিনিও তো আরএসএস এর লোক ছিলেন। রামরাজ্যে কোথায় লেখা আছে কাউকে খুন করার কথা? জাতির জনককে খুন করলেন যে ব্যক্তি, যে অর্গানাইজেশনের, আপনি আজকে রামরাজ্যের দোহাই দিচ্ছেন, সেই অর্গানাইজেশন রামরাজ্যের দোহাই দিচ্ছে, আমার কোনো বক্তব্য নেই। কিন্তু রামরাজ্যের দোহাই যখন এমন লোকের কাছ থেকে আসে যে অর্গানাইজেশনের হিস্ট্রি হচ্ছে জাতির জনককে খুন করা, জাতির জনক ছেড়ে দিন, মানুষ খুন করা, রামরাজ্যে কোথায় লেখা আছে মানুষ খুন করার কথা? উত্তরটা দেব প্লিজ। প্রথম কথা হচ্ছে, নাথুরাম গোডসে আরএসএস এর মেম্বার ছিলেন কি ছিলেন না আমি জানি না, কিন্তু ধরুন কোন তৃণমূলের কোন সমর্থক কোন অপরাধ করলেন, তার দায় কি সংগঠনের ওপর আসে? আরএসএস কি কোথাও নাথুরাম গোডসের মতো একজন ঘৃণ্য অপরাধীকে তাকে সম্বর্ধনা দিয়েছে আরএসএস? আপনি দেখান তো। মন্দির তৈরি করেছে, তার জায়গায় মহাত্মা গান্ধীর স্মরণে তারা স্বচ্ছ ভারত অভিযান করেছে। মহাত্মা গান্ধীকে আরএসএস করেছে, আপনি দেখান। অশোকদা এর উত্তর আপনি দিতে পারেন। কি ভুলভাল, এখানে দাঁড়িয়ে ভুলভাল ইতিহাস বলে যাচ্ছে, আমি অত দূর যাবই না। সাধ্বী প্রজ্ঞা কি বলেছিল মশাই? সাধ্বী প্রজ্ঞা কি বলেছিল? একটা গডসের পুত্তলিকা, একটা গান্ধীর পুত্তলিকা করিয়ে, মানে নকল ভাবে গডসের হাতে গান্ধী খুন হচ্ছে, এটাকে পালন করেছিল সাধ্বী প্রজ্ঞার নেতৃত্বে। ভুলে যাচ্ছেন উনি? উল্টো পাল্টা বলছে। সাধ্বী প্রজ্ঞা কোন দলের সাংসদ মশাই? উল্টো পাল্টা এখানে যুক্তি দিচ্ছেন। আমি বেশি দিনের কথা যাবই না, আমি অন্য কথা বলছি। আমি এই কথাটা আমি যতদূর জানি, যদিও যাই হোক ধর্ম সবার যার যার, আমি যতদূর জানি অশোকদা, রামরাজ্যে হিংসার কথা উল্লেখ নেই, রামরাজ্যে খুনের কথা উল্লেখ নেই। রামরাজ্য মানে হচ্ছে যেখানে সবাই হরি কথা স্বাধীনভাবে থাকবে এবং একেবারে ঈশ্বরের রাজা সম্ভবত। আপনি রামের কথা আপনার মাঝে বলি না, আপনি কেন লোকের মাঝে বলতে? রামরাজ্য দেখে নিন আপনি। আমি যেটা বলতে চাইছি ইলমাজ, আমি যেটা বলতে চাইছি, ভারতবর্ষটা কি জানেন? আমি জানি না, একটু আমাকে 1 মিনিট টাইম দেবেন। 1 মিনিট। 62-তে এশিয়াডের সোনাজয়ী ভারতীয় দল খেলতে নেমেছে কোরিয়ার বিরুদ্ধে। মানে একটা অদ্ভুত ব্যাপার। ওদিকে থঙ্গরাজের মতো মারাঠা ব্রাহ্মণ, তিনি বল গ্রিপ করে ছুড়ে দিলেন। পাঞ্জাবি জার্নাল সিং বলটা নিয়ে উঠছেন, রাইট উইং দিয়ে উঠছেন বলরাম একজন হিন্দু, বলরাম দিলেন ফ্রাঙ্কোস ডিসুজা, তিনি গোয়ার একজন গোয়ানিস, তিনি স্ট্রাইকার, তিনি বল দিয়ে সেন্টার লাইন ফরওয়ার্ড থেকে সেখান থেকে বল পাঠিয়ে দিলেন তিনি কাঁধাতে, সেখান থেকে বল ওদিকে চলে গেল, সেন্টার লাইন ক্রস করে গিয়ে। আমার এখনো মানে ওই ধারাভাষ্যটা মনে আছে, পিকে ব্যানার্জির উইংস থেকে বলে দেখছি, ওদিক থেকে মানে চুনি গোস্বামী বল ধরলেন, চুনি গোস্বামী বল ধরার পরে পিকেট দিলেন, পিকেট ওখান থেকে টেকা দিতে মানে বল ঝুলিয়ে দিলেন 1 সেকেন্ড। তখন জাকার্তা স্টেডিয়ামে পিন পতনের নৈশব্দ, দুটো মানুষ পাগলের মতন ভারতের জাতীয় পতাকা নিয়ে মাটিতে লোটালুটি করছেন। একজনের নাম রহিম নবী, তিনি ভারতীয় দলের কোচ, আর একজনের নাম কে ছিল? তিনিও ভারতীয় দলের কোচ, তার নাম নইমুদ্দিন। তখন ভারতের সংবিধানে সেকুলার শব্দটা কিন্তু প্রিয়াম্বেলে ছিল না, ওটা জরুরি অবস্থায়। কিন্তু ভারত সেকুলার ছিল, সেকুলার শব্দ থাকুক আর না থাকুক, আমি এই কথাটাই বলছি। এটাই স্পিরিট অফ রামরাজ্য। আমি জানি না রামরাজ্য, আচ্ছা রামরাজ্য যখন তখন হিন্দু ধর্ম ছিল? আমি একটাই, রামরাজ্য মানে কি হিন্দু ধর্মের রাজ্য? রামরাজ্য মানে কি একটা নির্দিষ্ট ধর্মের মানুষদের রাজ্য? রামরাজ্যকে আপনি দেখেছেন?
আপনি কল্পনা করছেন আমাদের দেশটা কিন্তু আপনি জওহরলাল নেহরুকে দেখেছেন? আমি আপনি একটা জিনিস আমি আপনাদের একটা জিনিস একটা জিনিস আইন বলতেই কানুন হয়। মেনে চলবে। দেখুন, ইতিহাস আছে এবং সংবিধান মেনে চলবে, ইতিহাসের যেটা আপনারা মানছেন না। ইতিহাসের চরিত্রই হচ্ছে যে যে জিতবে সে ইতিহাস লিখবে। এবার যেমন একটু আগে আমি যখন বললাম যে মুসলিম ইনভেডার্সরা এক সময় পরাধীন করার চেষ্টা করেছিল ভারতবর্ষকে, অনেকেই ঝাঁঝিয়ে উঠলো, কিন্তু এটাও সত্যি যে সমস্ত মুসলমান সম্রাট আকবরের মতো ছিলেন না। মাহমুদ গাজীও ছিলেন, যিনি এসছিলেন, এক মিনিট, মোহাম্মদ গাজীও ছিলেন যিনি এসছিলেন ভারতবর্ষকে লুট করতে। আবার দেখুন, সম্রাট আকবরও ছিলেন যিনি এসছিলেন ভারতকে ঐক্যবদ্ধ করতে, ভারত বানাতে, হিন্দুস্তান বানাতে। তেমন সমস্ত আরএসএস যারা সাপোর্ট করে, আরএসএস কর্মীরা, তারা খারাপ এমন নয়। একজন নাথুরাম গডসে ছিলেন, তিনি হত্যা করেছিলেন। একজন মোহন ভাগবত আছেন, সমর্থন করছেন, যিনি এইটা বলছেন। সমর্থন করছি না, তবে ইতিহাসকে বদলে দেওয়ার চেষ্টাটা খুব খারাপ। প্রমাণিত ইতিহাসকে যখন কেউ বলে যে ভারতের স্বাধীনতা, এটা আমরা সবাই জানি। লর্ড মাউন্টব্যাটেন যেদিন 15ই অগস্ট 1947 সালে লর্ড মাউন্টব্যাটেন ট্রান্সফার অফ পাওয়ার, র্যাডক্লিফ লাইন, তার জন্য কয়েক প্রজন্মের দগদগে ইতিহাস রয়ে গেছে, এখনো কয়েকটা ওপেন উন্ডস রয়ে গেছে। এইটা জানার পর যখন আজকে দাঁড়িয়ে শুনছি থাকবে কেন? উন্ডস নেই, তা উনস আছে, তার মানে স্বাধীনতাটা খুব সুখের ছিল না। আপনি প্রশ্ন তুলেন স্বাধীনতা নিয়ে, এমন এক স্বাধীনতা পূর্ব বাংলা এবং পশ্চিম পাকিস্তান থেকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে এই দেশে উদ্বাস্ত হয়ে চলে আসতে হয়েছে। তার জন্য কি হবে? কথা বলছি, তার জন্য কি হয়েছে? তার জন্য স্বাধীনতা তার জন্য কি হয়েছে আপনি বুঝছেন? যদি মানুষ এই দ্বিখণ্ডিত স্বাধীনতা, সেটা আপনাদের সঙ্গী বলেছিল, আপনাদের সঙ্গী বলেছিল, বলবো সবার অতিভাব এবং ভাব এক নয়। সিপিআই বলেছিল, সিপিআই এমএল, মানুষের সিপিআই নয়, ছিল না। আপনার ইতিহাস নেই। দেখুন, ধর্ম সবার রয়েছে এবং ধর্মের আবেগও সবার রয়েছে। এই মোহন ভাগবত কয়েকদিন আগে বললেন মসজিদের নিচে মন্দির খোঁজার প্রথা বন্ধ হোক, ভারতের স্বার্থে ছিল। কিন্তু এই মোহন ভাগবত যখন বলছেন যে ভারতের স্বাধীনতা আসলে 22শে জানুয়ারি রাম মন্দির যেদিন স্থাপন হয়েছে, কোন স্বাধীনতার কথা উনি বলছেন? কারণ আমরা তো স্বাধীন হয়েছি 1947 সালে। আধ্যাত্মিক স্বাধীনতা সে তো সেদিন হয়ে গিয়েছে যেদিন সনাতন ধর্ম স্ট্যাবলিশড হয়েছিল, যেদিন বেদ লেখা হয়, যেদিন পুরাণ লেখা হয়, সেদিন আমাদের আধ্যাত্মিক স্বাধীনতা আমরা এমনি অর্জন করেছিলাম। এ কোন নতুন স্বাধীনতা নরেন্দ্র মোদী আমাদের দিলেন? এটা কি পুরোটাই রাজনৈতিক প্রচার? একটু ভেবে দেখবেন।